সুপ্রিয় দর্শক, রূপসী বাংলা টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি এনাম আহমেদ। আজ রূপসী বাংলার স্টুডিওতে আমরা এমনই একজন গুণী ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছি। তিনি হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় মনোজিৎ কুমার সরকার, বিএনপি নেতা নওগাঁ, ভাইস চেয়ারম্যান কেন্দ্রীয় নির্বাহী কমিটি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, সভাপতি কেন্দ্রীয় নির্বাহী কমিটি, শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ। আমি তার কাছে জানতে চাইব, তিনি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদীর সাথে জড়িত, রাজনীতি করেন এলাকায়। তো রাজনীতির উদ্দেশ্য কি? বাবু, আপনার কাছে আমি এটি জানতে চাচ্ছি যে আপনি যে রাজনীতিতে এসেছেন, আপনার মূল উদ্দেশ্য কি ছিল? যখন আপনি রাজনীতির হাল ধরেন, আপনার উদ্দেশ্য কি ছিল? সেই বিষয়ে দর্শকের উদ্দেশ্যে কিছু বলুন। ধন্যবাদ। আমি পরম করুণাময় সৃষ্টিকর্তার স্মরণ করে আমি দু একটা কথা বলে এই প্রশ্নের উত্তর দিতে চাই। আমি যে এলাকা থেকে বড় হয়েছি, সেই নওগাঁর মান্দা উপজেলার সর্বস্তরের জনগণকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি রূপসী বাংলা আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য তাদেরকেও আমি শুভেচ্ছা সহ ধন্যবাদ জানিয়ে আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে মানব সেবা। মানব সেবা বলতে আমি যে পরিধিতে, যে এলাকায় যে রাজনীতিটা করি, সে এলাকায় মানবের কল্যাণে যেসব কর্মকাণ্ড রয়েছে, উন্নয়নমূলক, সামাজিক থেকে বিভিন্ন ধরনের যে কর্মকাণ্ড রয়েছে, এই কারণে মানুষ রাজনীতি করে। এবং আমি সেই লক্ষ্যে, অভিষ্ট লক্ষ্যে নিয়েই আমি দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয় দল সহ এই সামাজিক দুটি সংগঠনের সঙ্গে যুক্ত। আমি ভাইস চেয়ারম্যান বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, এবং সম্প্রতি আমার কর্মকাণ্ডে খুশি হয়ে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশের এবং রাজশাহী জেলার দায়িত্ব, রাজশাহী বিভাগের দায়িত্ব ওনারা প্রদান করেছে। আমি সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে দেশমাতৃকার সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই। যে আরেকটা বিষয় আপনাকে জানতে চাচ্ছি, আপনারা তো দীর্ঘদিন যাবৎ বিএনপি করতেছেন, তো বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমানের কাছে আপনাদের দাবি দেওয়া কি? বর্তমানে সময় আপনাদের কি দাবি দেওয়া? আমি রূপসী বাংলা মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের উদ্দেশ্যে আমার ব্যক্তিগত অভিমত, দীর্ঘদিন থেকে সনাতন সম্প্রদায়ের লোকজন, সুযোগ্য নেতৃত্ব আমাদের রয়েছে, বিএনপি করে, এবং আমরা চাই শিক্ষিত, মার্জিত, ভদ্র, সমাজ গ্রহণযোগ্য লোকজনকে দলের বিভিন্ন পর্যায়ে প্রদান করলে দল উপকৃত হবে এবং আমাদের সম্প্রদায় দলের জন্য কাজ করতে পারবে এবং দেশবাসী উপকৃত হবে বলে মনে করি। এবং এই দাবিটাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে রাখছি। আরেকটা বিষয় জানতে চাচ্ছি আপনার কাছে, ধর্ম মন্ত্রণালয়ের অধীনে হিন্দু কল্যাণ ট্রাস্টের আওতায় মন্দির ভিত্তিক প্রাথমিক বিদ্যালয় স্কুলের বর্তমান পর্যায়ে রয়েছে, তাতে সনাতনী সম্প্রদায়ের উপকৃত হবে, সেটা কোন কাজ করলে তারা সনাতনী ধর্ম অবলম্বীরা তারা উপকৃত হবে, সেই বিষয়ে আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন। 2003 সালে তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই প্রকল্পটি চালু করেন। উনি চেয়েছিলেন সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে শিশুকাল থেকে ধর্ম মূল্যবোধ মাধ্যমে চরিত্র গঠন করা এই মূল উদ্দেশ্যটা ছিল। পর্যায়ক্রমে চলে এসছে। দুঃখজনক হলেও সত্য, বর্তমানে এই গভীর সংকটে এই প্রকল্পটি পড়েছে। আমি যতটুকু জানি, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতিতে এই প্রকল্পের কথা মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী, উনি বিভিন্ন নির্বাচন প্রচার করেছে যে এগুলি প্রকল্প চলবে এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের আরো ভালো কিছু পদক্ষেপ যেগুলি নেওয়া দরকার উনি নেবেন। দুঃখজনক সত্য, এ প্রকল্পের মেয়াদ
30 জুনে শেষ হয়েছে। আপনার অবাক লাগবে, 5ই মে হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্টের সচিব মহোদয়, ধর্ম সচিব মহোদয় বরাবর একটা চিঠি প্রেরণ করেন যে প্রকল্পের এই মেয়াদ 30 জুনে শেষ হবে, আপনারা প্রকল্প যেন বন্ধ হয়ে না যায় এটা চলমান রাখার জন্য একটা পত্র চেয়েছিল। কয়েকদিন আগে বাংলাদেশ জাতীয় জাদুঘরে একটা সেমিনার হয়েছিল, সেখানে আমিও ছিলাম, সকল পর্যায়ের নেতৃবৃন্দ ছিলেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শ্রদ্ধেয় বিজন কুমার কান্তি সরকার মহোদয় ছিলেন, সচিব মহোদয় ছিলেন। সেখানে একটি বারবার দাবি হয়েছিল যে এই চিঠিটা আজ পর্যন্ত দেওয়া হয়নি কেন। যাকে আমি, এটা অফিসিয়াল ব্যাপার, আমার পরিষ্কার বক্তব্য হচ্ছে আপনার অবাক লাগবে, 2,22,000 ছাত্রছাত্রী কিন্তু আমার এই প্রকল্পে কিন্তু এই ধর্ম প্রাথমিক শিক্ষা অক্ষরজ্ঞান লাভ করছে, ধর্ম এবং বয়স্ক শিক্ষা লাভ করছে, ধর্মগ্রন্থ ওনারা পাঠ করছেন। সেখানে আপনার 7,400টি আমাদের মন্দির ভিত্তিক কেন্দ্র রয়েছে। মজার ঘটনা হলো প্রত্যেকটা মন্দিরে আমাদের কিন্তু একজন শিক্ষক রয়েছে, অর্থাৎ 7,400 জন শিক্ষক রয়েছে। তাদের সামান্য কিছু সম্মানী ভাতা দেওয়া হয়, বেতন বলাটা খুব সম্মানী ভাতা দেওয়া হয়। আমরা যারা সনাতন সম্প্রদায়ের লোকজন, এগুলি আমরা নিজেরা মন্দির কমিটির যারা রয়েছে আমরা তাদের সহায়তা করি। এখন স্টাফ রয়েছে সারা দেশে 64 জেলায়, কিন্তু সহকারী পরিচালকের অফিস রয়েছে। সেখানে আপনার আমার স্ট্যাটিস্টিক্স অনুযায়ী সেখানে আপনার স্টাফ সংখ্যা হচ্ছে কেন্দ্র সহ 450 জন, অর্থাৎ 7,850 জন লোক বেকারত্বের পথে। আমাদের যেগুলি কেন্দ্র রয়েছে 7,400 কেন্দ্র, এগুলি কেন্দ্র বন্ধের পথে। আরেকটি জিনিস আপনাকে আমি আপনার মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, সরকারকে জানাতে চাই, প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করতে চাই। এই কেন্দ্রগুলি চালু হয়েছিল, ছাত্র ভর্তি হয়েছিল 1 জানুয়ারি থেকে। সেই কেন্দ্রে কিন্তু লেখাপড়া চলছিল, মাঝপথে এসে 30 জুনে এসে কিন্তু প্রকল্পটি বন্ধের পথে। বেতন না থাকলে শিক্ষক শিক্ষিকা কর্মচারী কর্মকর্তা এগুলি কেউ সহায়তা করবে না, এটাই স্বাভাবিক। পাশাপাশি রাষ্ট্রের কোটি কোটি টাকার অপচয় ঘটবে বলে মনে করি, কারণ বই পুস্তক রাষ্ট্র থেকে দেওয়া হয়েছে, বিভিন্ন জেলায় যে সহকারী পরিচালক মহোদয়দের অফিস রয়েছে সেখানে মর্সাল রয়েছে, ল্যাপটপ রয়েছে, তারপরে কম্পিউটার রয়েছে, বিভিন্ন অ্যাপার্টাস রয়েছে, ঘর ভাড়া দিতে হবে, এগুলিতে একটা বিড়ম্বনার সৃষ্টি হয়েছে। তো আমি এই রূপসী বাংলার মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আরেকটু আমি বলি, মাননীয় ধর্মমন্ত্রী কায়কোবাদ মহোদয় অত্যন্ত সজ্জন, একটি ভালো স্বপ্ন, কিন্তু আমার কাছে মনে হয়েছে আমলাতান্ত্রিক জটিলতার কারণে আজকের এই অবস্থা। এটা মাননীয় প্রধানমন্ত্রীকে একটু খোঁজ খবর নিতে হবে। এই কারণ যে কারা এই প্রকল্প যদি বন্ধ হয়, এই বাংলাদেশের সনাতন সম্প্রদায়ের মধ্যে একটা প্রতিক্রিয়া অলরেডি শুরু হয়েছে, অর্থাৎ সরকার এবং সনাতন সম্প্রদায় একটা মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা একটা গ্রুপ বোধহয় করছে। তা আমরা বিনয়ের সঙ্গে সরকার প্রধানকে বলতে চাই যে আমরা দ্বন্দ্ব চাই না। আমরা যে প্রকল্পটি সাবেক মরহুম প্রধানমন্ত্রী খালেদা জিয়া সৃষ্টি বা শুরু করেছিল, সেই প্রকল্পটি চলমান থাকে, এবং আমরা হিন্দু সম্প্রদায়ের মানুষজন শিশু বাচ্চারা শিশুকাল থেকে আমাদের যেটা আপনি আরেকটু ভালো বুঝবেন, যে আমরা যে ক ব সরা শিখাই, 1 2 3 4 5 ABC শিখাই, সেটা কিন্তু ওই প্রকল্পে রয়েছে। অর্থাৎ প্রাথমিক তারা একটা সমগ্র জ্ঞান লাভ নিয়ে তারা কিন্তু 1-এ সরকারি প্রাথমিক বিদ্যালয় বা কেজিতে যায় ভর্তি হচ্ছে। এই প্রকল্পটা এখন বন্ধের পথে। আজকে নেই কোনো অফিস খোলা, নেই আমার ছাত্র বা টিচার যাচ্ছে না। আমরা বলেছি যে আপনারা চালু রাখেন, ধর্মমন্ত্রী বা ধর্ম সচিব মহোদয় বলেছেন চালু রাখেন, কি করা যায়। 5-মে কোথায় আর 30 জুন কোথায়, এবং ফাইল খালি চালাচালি চলছে, কিন্তু এর সমাপ্ত ওনা করতে পারেননি। আমরা মনে করি যে এটার পিছনে কোনো দুর্বিসন্ধি রয়েছে সরকারকে বিব্রত করার জন্য। এই জন্য সরকার প্রধান দৃষ্টি আকর্ষণ করছে, সনাতন সম্প্রদায়ের
মানুষের স্বার্থে, ধর্মীয় মূল্যবোধের স্বার্থে, এবং এই প্রকল্পটা চালিত মজার আরেকটা ঘটনা রয়েছে। এই প্রকল্পে কিন্তু মুসলিম সম্প্রদায়ের অনেক আমাদের ভাই বোন কিন্তু সম্পৃক্ত রয়েছে, সবাই আছে, তারা চাকরি করে, জি। তারাও হতাশাগ্রস্ত, অনেকের মানে আপনার হয়ে গেছে, আপনার মানে চাকরির বয়স শেষ হয়ে গেছে এই প্রকল্পে থাকতে থাকতে। 17 বছর ধরে, 16-17 বছর এই প্রকল্প চলছে, হঠাৎ করে এই অবস্থার সৃষ্টি হয়েছে। তো আরেকটা বিষয় জানতে চাচ্ছি, দর্শককেও জানানো উচিত যে আসলে দেখেন গত সরকার যে বাংলাদেশ আওয়ামী লীগ বিগত 17 বছর দেশ পরিচালনা করেছে, আমরা দেখতে পাচ্ছি ওই সরকারের অনেক ভুল ছিল, সে ভুল বললে ভুল হবে, কারণ আমাদের সাংবাদিকরা মানে সঠিক নিউজটা ওরা আনতে গেলে বিভিন্ন বাধার সম্মুখীন হতো, তো ঠিকভাবে পাবলিশড হতো না। কিন্তু এখনো বর্তমানে দেখছি সরকারি সংস্থা যতগুলো আছে সেখানে দুর্নীতি রন্ধে রন্ধে, এমন কোনো জায়গা নাই যে দুর্নীতির আখড়া না আছে। বিশেষ করে হেলথ ডিপার্টমেন্টে যেখানে যাবেন দেখবেন যে সেখানে দুর্নীতির আখড়া। তো এই দুর্নীতি কিভাবে প্রতিরোধ করা যায় সেই বিষয়ে আপনি আহ, প্রধানমন্ত্রীর কাছে আপনি কি আবেদন জানান যে দুর্নীতিটা কোথায় কিভাবে করলে প্রতিরোধ করা যাবে, সেই বিষয়ে আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলুন। দেখুন, বর্তমান সরকারের বয়স মাত্র 4 মাস, ভঙ্গুর অর্থনীতির উপরে বর্তমান সরকার কিন্তু রয়েছে। বর্তমান সরকার খুব মেপে জনগণের কল্যাণমুখী কাজ করার চেষ্টা করছে। আপনি বললেন দুর্নীতির কথা, বাংলাদেশের দীর্ঘদিন গণতান্ত্রিক প্রক্রিয়া না থাকার কারণে রন্ধে রন্ধে দুর্নীতি ছেয়ে গেছে। এবং আপনি দেখবেন রাজনৈতিক নেতৃবৃন্দ যখন রাজনীতি না চালায়, বিগত 17 বছর আপনি লক্ষ্য করবেন, আপনাদের সাংবাদিকদের বাক স্বাধীনতা যেমন ছিল না, সংবাদপত্রের স্বাধীনতা ছিল না, রিপোর্ট সেন্সর করা হতো যার বহির্বিশ্বে যেন প্রকৃত তথ্য জানা না হয়। সরকারি কর্মকর্তা কর্মচারী যখন রাজনৈতিক নেতাতে রূপান্তরিত হবে এবং রাজনৈতিক নেতৃবৃন্দ যখন তাদের দ্বারস্থ হবে, তখনই এই দুর্নীতি কিন্তু মূল সৃষ্টি। অর্থাৎ সরকার চায় যেন তেন ভাবে আমি সুযোগ সুবিধা দিয়ে আমি ক্ষমতায় টিকে থাকতে চাই। এটা বিগত ফ্যাসিস্ট সরকার তাই করেছে। বর্তমান সরকার আপনারা জানেন জনগণের প্রত্যক্ষ ভোটে বাংলাদেশ জাতীয় দলকে ধানের শীষকে নির্বাচিত করেছে, এই সরকার গঠন করেছে। এই দুর্নীতি নির্মূল করতে গেলে প্রকৃত সরকারের গোয়েন্দা সংস্থাদের দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারী চিহ্নিত করতে হবে এবং তাদের আত্মস্বজন নিজেদের পরিবার পরিজনের আয় ব্যয়ের হিসাব তাদের রিটার্ন দাখিল করতে হবে। স্ব দপ্তরে এই রিটার্ন দাখিল করলে এই তাদের যে কি পরিমাণ সম্পদ তারা তৈরি করেছে এবং করছে এটা করতে হবে। পাশাপাশি সরকার একক পক্ষে এই দুর্নীতি নির্মূল করতে পারবে না যতক্ষণ পর্যন্ত বা সরকারি কর্মকর্তা কিন্তু বাংলাদেশ সরকারের অর্থাৎ জনগণের কিন্তু সেবক, প্রজাতন্ত্রের জনগণের সেবক। আর আমরা কিন্তু বাংলাদেশে কিন্তু আমরা মালিক, সাধারণ জনগণ দুর্নীতি নিজে করবে না, সুযোগ নিবেন না এবং দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করবেন এবং সরকারকে সহায়তা করবেন। এবং সরকারের গোয়েন্দা সংস্থা থেকে আমি জোর দাবি জানাবো যে প্রত্যেকটা কর্মচারী কর্মকর্তাদের একটি রিপোর্ট, তাদের মানে বা তাদের স্থাবর অস্থাবের একটা রিপোর্ট ওনার গোয়েন্দা সংস্থা থেকে নেবেন, খোঁজ খবর নেবেন এবং দুর্নীতি দমন বিভাগকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে। তারা যেন যে কেউই হোক, কি কর্মকর্তা, কি কর্মচারী, কি রাজনীতিবিদ, কি ছাত্র, কি যেই হোক, যে দলেরই হোক, যে মতেরই হোক, নির্মূল করতে গেলে সরকারকে শক্ত হাতে দমন করতে হবে, পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই দাবি আমি বর্তমান সরকারের কাছে রাখছি। আচ্ছা, বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে দুর্নীতি মুক্ত করার জন্য এবং সবাইকে নির্দেশ দিচ্ছেন। সকাল 9টার সময় সে চলে যাচ্ছে সচিবালয়। তো আরো ভালো পদক্ষেপ, আরো উন্নতি করতে পারে, সেই পদক্ষেপ কি কি পদক্ষেপ নিলে আমাদের এই মাননীয় প্রধানমন্ত্রী দেশটা আরো সুন্দর ভাবে চলতে পারে এবং পরিচালনা করতে পারবেন, সে বিষয়ে আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলুন। আমার ব্যক্তিগত ঐমতের আলোকে আমি বলতে চাই, বাংলাদেশে একটা বিরল ঘটনা যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি সরকার গঠন করার পর থেকে ব্যয় যাতে না বাড়ে কৃষকদের সাধন এবং
জনকল্যাণ মুখী অনেক কাজ উনি হাতে নিয়েছেন। আপনারা দেখেছেন যে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শিডিউল টাইম করেছে 9টায় অফিসে ওনাকে যেতে হবে, জি এবং উনি ওনার মন্ত্রী বর্গ ওনারা কিন্তু অলরেডি বিভিন্ন জায়গাতে হঠাৎ যে প্রদর্শন করছেন, কিছু ভুল ত্রুটি পাচ্ছেন, সে বিষয়ে উনি পদক্ষেপ নিচ্ছেন। বাংলাদেশের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী প্রোটোকলবিহীন সচিবালয়ে যাতায়াত, সাধারণ মানুষের কথা বলা এবং সাধারণ বেশভূষাতে উনি কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের মানুষের দল মত নির্বিশেষে মন কেড়েছে। আর একটা মজার বিষয় হলো, মহান জাতীয় সংসদে আমরা দেখেছি ইতিপূর্বে সরকারি দল এবং বিরোধী দল মুখোমুখি থাকে। সরকারি দলের কথা বিরোধী দল সহ্য করতে পারে, বিরোধী দলের কথা সরকারি দল সহ্য করতে পারে। সম্প্রতি আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী, সংসদ নেতা, উনি বিরোধী দলের নেতার সঙ্গে কুশল বিনিময় করেছেন এই বাজেট সেশনে আমরা দেখেছি, যা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, সৌহার্দ্য, সহমর্মিতা বাড়বে বলে মনে করি। তো শেষ একটা প্রশ্ন আপনার কাছে করতে চাই। আসলে আপনি তো একটা প্রবীণ রাজনীতিবিদ, দীর্ঘদিন আপনার এলাকায় আপনি জনসেবা করে যাচ্ছেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবার জন্য আপনি চাচ্ছেন জনকল্যাণের সেবায় আপনি নিয়োজিত। তো আপনার এলাকায় যেসব অসমাপ্ত কাজগুলো আছে, সেই কাজগুলো কি কি কাজগুলো আছে, সেই কাজগুলো সমাপ্তি করা যাবে দ্রুত, এবং কোন কাজগুলো এখনো সরকারের হাতে উন্নয়নের ছোঁয়া লাগেনি, সেই কাজগুলো দর্শকের উদ্দেশ্যে আপনি কিছু বলুন। আমি আপনার মাধ্যমে, রূপসী বাংলার মাধ্যমে আমি আমার মান্দাবাসীকে অবহিত করতে চাই। আপনারা বোঝেন আমি রাজনীতি করি জনগণের কল্যাণের স্বার্থে। 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আমাদের আসন থেকে মাননীয় সংসদ সদস্য ডক্টর একরামুল বাড়ি টিপু উনি নির্বাচিত হয়েছেন বিপুল ভোটে। এই 4 মাসের মহান সংসদে উনি যে পরিমাণ দাবি দাওয়া অবস্থান করেছেন তরুণ নেতৃত্ব হিসাবে, সেই দাবিগুলির সঙ্গে আমি একমত, সহমত পোষণ করছি। পাশাপাশি মান্দার আত্রাই নদী, মান্দা উপজেলার মাঝপথ দিয়ে গেছে আত্রাই নদী, সেই আত্রাই নদীতে 4টি ব্রিজ নির্মাণ করার জন্য দাবি জানাচ্ছি। পাশাপাশি রাজশাহী নওগাঁ মহাসড়কে ফেরিঘাট নামক স্থানে একটা ওভারব্রিজ করা দরকার, কারণ নিয়তপুর, মান্দা এবং রাজশাহীগামী লোকজন একই রাস্তাতে ক্রস হয়, যেখানে আমাদের প্রায়শই অ্যাক্সিডেন্ট ঘটে। তো আমি আপনার এই রূপসী বাংলা টেলিভিশনের মাধ্যমে আমি দাবি জানতে চাই, এমপি মহোদয় তার সংসদে বলেছেন, উনি বিচক্ষণ মানুষ, ভালো কথা বলেছেন, দাবি দাওয়া করেছেন, এবং তার কিছু দাবি দেওয়া ইতিমধ্যেই পরিলক্ষিত মানে সরকার মূল্যায়ন করেছেন। আমি একটু যোগ করতে চাই, এই রাজশাহী নওগাঁ মহাসড়ক যে হাইওয়ে রোড, যেগুলি বাজার এলাকা রয়েছে, এগুলো প্রত্যেকটা বাজার এলাকায় একটি করে যদি ফ্লাইওভার ব্রিজ করা যায় তাহলে মানুষের সুবিধা হয়। এবং মান্দা উপজেলা 14টি ইউনিয়নে উপজেলা, 14টি ইউনিয়নে উপজেলা, বৃহত্তর উপজেলা নওগাঁ জেলা। এই নওগাঁ জেলায় আপনার আমাদের যেমন মডেল মসজিদ রয়েছে, নির্মাণ বন্ধ হয়ে গিয়েছিল, বর্তমান সরকার আসে পর তা চালু হয়েছে। আমাদের কুসুমা মসজিদ রয়েছে, পর্যটন কেন্দ্র হিসেবে অলরেডি গণপূর্ত টেক আপ করেছে। হিন্দু সম্প্রদায়ের একটা রাম মন্দির রয়েছে, 450 বছর রাম মন্দির ইতিপূর্বে বলেছি। এই রাম মন্দিরে যেতে যে রাস্তাটা রয়েছে, এই রাস্তাটা সিঙ্গেল, এটা সংযোগস্থল হচ্ছে নিয়তপুর, পোরশা, সাপার এবং মান্দা সংলগ্ন। তো এই রাস্তাটা ডবল লেন করা উচিত বলে মনে করি। আরেকটি কথা আমার মনে পড়লো যে আমাদের মান্দাতে এমপি সাহেব, এমপি মহোদয় সংসদে বলেছেন শিশু হাসপাতাল, উনি বলেছেন, উনি দু একটা আমি উদাহরণ আপনাকে দিতে চাই। শিশু হাসপাতাল চেয়েছেন একটা ভেন্যুতে বিশাল বিল্ডিং করে সেখানে সকল পরীক্ষা হবে, কোন স্কুল শিক্ষার স্কুল বন্ধ রেখে, শিক্ষার্থীদের বন্ধ রেখে, লেখাপড়া বন্ধ রেখে কোনো পরীক্ষা হবে না, এটা চেয়েছেন। উনি যেগুলি চেয়েছেন খুব জনকল্যাণমূলক কাজ উনি করার চেষ্টা করছেন। আমার শেষ একটা নিবেদন মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসনের কাছে, চেয়ারম্যানের কাছে,
দীর্ঘদিন থেকে আমরা হিন্দু সম্প্রদায়ের শিক্ষিত, মার্জিত, ভদ্র অনেকেই কিন্তু সারা দেশে আমরা রাজনীতি করি দলের মঙ্গলের জন্য। আমি আশা করব যে দলের মঙ্গলের জন্য আপনি আমাদের যোগ্যতা ভিত্তিতে স্ব পদে প্রদান করবেন। এতে দল উপকৃত হবে। আমরা দলের জন্য কাজ করতে চাই, দেশের জন্য কাজ করতে চাই। পদ পদবি না থাকলে কাজ করা অসম্ভব হয়ে পড়েছে। এই দাবি আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে রাখছি। পাশাপাশি এই রূপসী বাংলা আমাকে যে সুযোগটা আজকে কথা বলার করেছে বা দিয়েছে, এবং সারা বিশ্ব আজকে আমার এই কথাগুলি কিন্তু অবলম্বন করছে, শুনছে। এই জন্য নওগাঁ জেলার পক্ষ থেকে, বান্দা উপজেলার পক্ষ থেকে রূপসী বাংলাকে আমি শুভেচ্ছা, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি মানে যত রূপসী বাংলা যত অল্প সময়ের মধ্যে যাতে মহান সৃষ্টিকর্তা আরো সুন্দরভাবে এই চ্যানেলটি, এই টিভি চ্যানেলটি ভালো বিস্তার লাভ করে, এই প্রত্যাশা রেখে আজকে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মনোজিৎ কুমার সরকার। দর্শক, আপনারা এতক্ষণ শুনলেন মনোজিৎ কুমার সরকারের গুরুত্বপূর্ণ বক্তব্য ও একান্ত সাক্ষাৎকার। আশা করি আগামীতে অন্য কোথাও, অন্য জায়গায়, অন্য কিছু নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা রূপসী বাংলা টেলিভিশনের সাথে থাকুন, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।